আমরা আজকে পড়ব রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, যার নাম মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। এই টপিকটি আমাদের ভার্সিটির অ্যাডমিশনের জন্য, কলেজের ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার টেস্টের জন্য, ডিউর অ্যাডমিশনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অনেক ধরনের প্রশ্ন পেয়ে থাকবে, অনেক টাইপের। এজন্য এই চ্যাপ্টারে বেসিক বোঝার জন্য অবশ্যই নিজের টেবিলের সামনে একটা বড় পর্যায় সারণী লাগিয়ে নাও এবং যা যা পড়াবো সবগুলো পর্যায় সারণী দেখে বুঝে নাও যে কোনটির ধর্ম কীরকম, কোনটির বৈশিষ্ট্য কীরকম। আমরা অনেক টপিককে ভয় পাই রসায়নের, যে এটা পড়বো না, ওটা পড়বো না, ওটা বাদ দিব। কিন্তু এটি এমন একটি টপিক, যেই টপিকের বিষয়গুলো সম্পর্কে যদি তুমি ক্লিয়ার না হও তাহলে রসায়নের কোনো চ্যাপ্টারের টপিকগুলো বুঝতে পারবে না। কারণ এই টপিকে আমরা পড়বো যে কিভাবে পর্যায় সারণীর মৌলগুলোর ধর্ম একটা আরেকটার সাথে চেঞ্জ হয়, যে জন্যই আসলে রাসায়নিক বিক্রিয়াগুলো করা সম্ভব হয়। তাহলে আমরা চলো শুরু করি পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে। পর্যায় সারণীর মৌলগুলোর কি ধর্ম দেখায়। প্রথমে আমরা জেনে নেই পর্যায়বৃত্ত ধর্ম কি। পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে পর্যায় সারণীতে একটি নির্দিষ্ট সময় পর যখন তুমি কোনো মৌলের ধর্মগুলোকে আবার একই রকম হতে দেখবে বা সিমিলার হতে দেখবে। অর্থাৎ পর্যায় সারণীতে কোনো মৌলের একটি নির্দিষ্ট পর্যায় পর ধর্মের পুনরাবৃত্তিকে আমরা বলে থাকি পর্যায়বৃত্ত ধর্ম। এখানে আমরা দেখতে পাচ্ছি 8টি পর্যায়বৃত্ত ধর্ম, মেইনলি যে 8টি পর্যায়বৃত্ত ধর্ম আমাদের অ্যাডমিশন বলো বা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পর্যায়বৃত্ত ধর্মগুলো কি কি? প্রথমেই আছে পারমাণবিক ব্যাসার্ধ, এরপর ধাতব ধর্ম, যোজনী, জারণমান, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আয়নীকরণ, বিভব, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি। এখন আমরা একে একে এই পর্যায়বৃত্ত ধর্মগুলো কিভাবে একটি থেকে আরেকটিতে পরিবর্তিত হয় সেটি পর্যায় সারণী থেকে দেখব। আমরা মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম শুরু করছি পারমাণবিক ব্যাসার্ধ দিয়ে। আমরা এখানে দেখব যে পর্যায় সারণীতে কিভাবে মৌল থেকে মৌলে পর্যায়ভিত্তিকভাবে এবং গ্রুপভিত্তিকভাবে পারমাণবিক ব্যাসার্ধ চেঞ্জ হয়। পারমাণবিক ব্যাসার্ধ যখন আমরা বুঝবো তখন আমরা 4টি পরিস্থিতি লক্ষ্য করব। এই ব্যাসার্ধর 4টি নাম দেওয়া যেতে পারে বা 4 রকম বলা যেতে পারে। প্রথম রকমটা কি? আয়নিক ব্যাসার্ধ। দ্বিতীয় রকম ধাতব ব্যাসার্ধ, তৃতীয় সমযোজী ব্যাসার্ধ, চতুর্থ ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে পারমাণবিক ব্যাসার্ধ জিনিসটা কি? এটি হচ্ছে মূলত কোনো একটা মৌলের নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ ইলেকট্রনের মধ্যকার যে দূরত্ব থাকে সেটিকেই আমরা কি বলে থাকি? পারমাণবিক ব্যাসার্ধ। তার মানে আমরা কি বলছি যে দেখো, এই নিউক্লিয়াস পজিটিভ সাইন, এটি থেকে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের সর্ববহিস্থ যে কোনো ইলেকট্রনের সাথে যে দূরত্ব সেটি হচ্ছে কি? পারমাণবিক ব্যাসার্ধ। এখন এই পারমাণবিক ব্যাসার্ধ যৌগ গঠনের ভিত্তিতে চেঞ্জ হতে পারে। ওই চেঞ্জটাকে আসলে আমরা এখানে প্রকারভেদের মাধ্যমে দেখিয়েছি। সেটি কীরকম? যেমন প্রথমে যদি আমরা আয়নিক ব্যাসার্ধের কনসেপ্টে আসি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে যদি আমরা লক্ষ্য করি, দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। ইলেকট্রন বিন্যাস যদি করি কি হয়? 1s2 2s2 2p6 3s1। সোডিয়ামের আয়ন যদি আমরা লক্ষ্য করি, আমরা কত জানি? সোডিয়ামের যোজনী কত? 1। তাহলে আমরা যদি সোডিয়াম প্লাস এটার ইলেকট্রন বিন্যাস দেখি, এটা কিরকম হয়? 1s2 2s2 2p6। ঠিক আছে, 1s2 2s2 2p6। এখন তুমি লক্ষ্য করো যে এখানে সোডিয়ামে যদি আমরা ছোটবেলায় আমরা যখন ক্লাস 8-9-এ ছিলাম তখন যখন আমাদেরকে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস বলা হতো, আমরা কি করতাম? গোল গোল দিয়ে আঁকতাম। তো এই গোল গোল চিত্রটা আমরা আজকে আবার একটু দেখি কি হয়। সাপোজ এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। তো এই তৃতীয় শক্তি স্তরে কয়টা আছে? একটা। এখানে আছে কয়টা? 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আর এটাতে আছে কয়টা? 2টা। 1টা 2টা। আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, আমরা যদি সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বলি আর সোডিয়াম প্লাসের পারমাণবিক ব্যাসার্ধ বলি, তাহলে ডিফারেন্সটা কোথায়? তোমাকে যদি বলে যে সোডিয়ামের আয়নিক ব্যাসার্ধ কতটুকু হবে বা কোন চিত্রটি সঠিক, তুমি যদি বলো যে এই নিউক্লিয়াস থেকে এইটুকু দূরত্বকে যদি আর বলি, এটাকে যদি বলি আমরা এটার আয়নিক ব্যাসার্ধ, তাহলে কিন্তু জিনিসটা ভুল। আসলে আয়নিক ব্যাসার্ধ কিন্তু এটা না।
এই ইলেকট্রনটা কিন্তু আয়ন গঠনের পর চলে যায়, তো এই শক্তি স্তরেরও আর কোনো অস্তিত্ব থাকে না। তাহলে সোডিয়ামের আয়নিক ব্যাসার্ধ কতটুকু হবে? এই যে নিউক্লিয়াস থেকে এই দ্বিতীয় শক্তি স্তরের যে কোনো ইলেকট্রন, কারণ এটাই কিন্তু আমাদের সর্ববহিস্থ শক্তি স্তর, আর যেহেতু আকারটা বৃত্তাকার সেজন্য যে কোনো ইলেকট্রনের সাথে ডিস্টেন্সটাই কিন্তু ব্যাসার্ধের সমান হবে। তাহলে এই আরটাকে আমরা বলতে পারি কি? সোডিয়ামের আয়নিক ব্যাসার্ধ।